আপনি সব কিছু পারবেন, কিন্তু আইএলটিএস রাইটিং টেস্ট কোয়ানটা আপনি পারবেন না, কারণ আপনি জানেন না যে এটা কিভাবে লিখতে হয়। কারণ আপনাকে ওইভাবে কেউ শেখায়নি যে কোনভাবে লিখলে আপনার বেশি মার্কস আসবে। আপনি যেভাবে লেখেন তাতে করে আসলে নাম্বারটা উঠবে না। আপনি লিখে আসবেন রাইটিং টাস্ক ওয়ান, কিন্তু তারা রাইটিং টাস্ক ওয়ানের ক্যাটাগরিতেই ফেলবে না। কেন ফেলবে না? কারণ তারা যেই ভাষাগুলো চেয়েছিল সেই ভাষা আপনি দিতে পারেননি, আপনি ব্যর্থ। তাহলে এই বিষয়গুলো যদি আপনাকে আপনার টিচার না শিখিয়ে দেয়, আপনি কিভাবে লিখবেন? কারণ এটা তো এখানে তো আপনি নতুন। এখন আপনার আইএলটিএস এক্সাম দেওয়া লাগছে বিধায় আপনি এখানে শিখতে হচ্ছে, বাট সেই শেখাটাও কেউ আসলে আপনাকে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে না যে এইভাবে লিখতে হয়, এইভাবে লিখলে বেশি নাম্বার হয়। সেই বিষয়টাই আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে রাইটিং টাস্ক ওয়ানে আপনি ব্যান্ড 0 থেকে ব্যান্ড 7.5-এর উপরে রাখবেন। ঠিক আছে? সো আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন। যদি ভিডিও আপনার ক্লাসটা ভালো না লাগে তাহলে আমাকে পরে বললেন যে আমি ক্লাসটা বুঝিনি, আমার সময় নষ্ট হলো, আপনার ক্লাস আর দেখবই না। ঠিক আছে? সো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকের ভিডিওটা অসাধারণ হচ্ছে। ক্লাসটা একবার দেখেন, যে কোনো রাইটিং টাস্ক ওয়ান কমপ্লিট করতে পারবেন। আর একটা কথা বলছি, আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমার প্রত্যেকটা ক্লাস দেখবেন, এটা কথা দেন। আর যদি আমার এই ক্লাসটা ভালো না লাগে তাহলে একটাও দেখবেন না, আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। ঠিক আছে? সো দেখেন, রাইটিং টাস্ক ওয়ানে আগে জানতে হবে যে কী কী টাইপের কোয়েশ্চেন আসে। আমাদের আসে হলো বার চার্ট, যেটা আজকে দেখাচ্ছি। বার চার্ট, লাইন চার্ট, আপনার হচ্ছে পাই চার্ট, আপনার টেবিল, এই চার্টটা হলো মেন। এরপরে আছে হলো আপনার ডায়াগ্রাম, ম্যাপ। তাহলে এই বিষয়গুলো শিখলে কিন্তু আমাদের রাইটিং টাস্ক ওয়ানটা কমপ্লিট হয়ে যায়। সো দেখেন, আজকে এটা আমি প্র্যাকটিক্যালি বোঝাবো। তার আগে আমি যেই ভাষাটা আপনাদেরকে শিখতে বলবো, যে রাইটিং টাস্ক ওয়ান আসলে ডিসক্রাইব করার জন্য বা ডাটাগুলো বিশ্লেষণ করার জন্য কিছু স্পেসিফিক ওয়ার্ড এবং ফ্রেজ আপনাকে জানতেই হবে। আর যা জানলে রাইটিং টাস্ক ওয়ানে আপনি বাজিমাত করতে পারবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পৃথিবীর সব কিছুর ভাষাই কিন্তু আলাদা, ভাষাই সব, ল্যাঙ্গুয়েজ। দেখেন, একজন ডক্টর, একজন পলিটিশিয়ান এবং একজন বিজনেসম্যানের কথাবার্তা কি এক হবে? তার ভাষা কিন্তু আলাদা হবে। আপনি ডক্টরি পড়তে যান, সে যে ইংলিশ ওয়ার্ডগুলো জানবে সেটা কিন্তু বিজনেসম্যান বা পলিটিশিয়ানদের সঙ্গে কিন্তু ম্যাচ করবে না। আবার পলিটিশিয়ান যেভাবে কথা বলবে সেসব ওয়ার্ড কিন্তু ডাক্তার ওভাবে জানবে না। ধর প্রত্যেকটা রাস্তা আলাদা, লাইন আলাদা। সো আপনিও কিন্তু আসলে রাইটিং টাস্ক ওয়ান যে লিখছেন সেটা এক্সামিনার বুঝবে কীভাবে যে আপনি রাইটিং টাস্ক ওয়ানটাই লিখছেন। তো এইটা ডিসক্রাইব করার জন্য বা চিত্রগুলো বর্ণনা করার জন্য কিছু ভোক্যাবুলারি আপনাকে জানতে হবে। আর এইগুলো জানলে কিন্তু এইগুলোই দেখে, আর এগুলো দেখে কিন্তু আপনার নাম্বারগুলো বুস্ট হয়ে যাবে। আপনার নাম্বার দেখবেন যে হু হু করে বেড়ে যাচ্ছে। সো যারা আসলে ভালো স্টুডেন্ট, ব্যান্ড 8-9 কীভাবে তুলে? তারা আসল জায়গায় খেলা খেলে। ঠিক আছে? স্পেসিফিক জায়গায় মানে আসল ইয়েটা তারা খেলতে পারে। আর আপনি যদি নর্মাল ওয়ার্ড বা নর্মাল ভাষা দিয়ে বলেন তাহলে এটা রাইটিং টাস্ক ওয়ানের ক্যাটাগরিতেই পড়বে না। তো আমি যখন প্রিপারেশন নিয়েছি রাইটিং টাস্ক ওয়ানে, আমি একটা বিষয় খেয়াল করেছি যে প্রত্যেকটা মডেল অ্যান্সার আমি যখন অবজার্ভ করতেছিলাম তখন বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে বারবার রিপিট হচ্ছে। একই জিনিস, একই ওয়ার্ড কিন্তু তারা রিপিট করছে। আর এতে করে তাদের রাইটিং টাস্ক ওয়ানের ভাষাটাও কিন্তু সুন্দর হচ্ছে। ব্যান্ড স্যাম্পল আমরা যখন 8-9 দেখতেছি, সেই সবের যে অ্যান্সারগুলো আছে সেইখান থেকে কিছু কমন ওয়ার্ড ওগুলো আমি বাছাই করে ফেলেছি, আলাদা করে ফেলেছি। যেই ওয়ার্ডগুলো এই যে দেখেন, পুরোটাই আজকে আমি দেখাবো। তো এই ওয়ার্ডগুলো দিয়েই আসলে আমি আপনাদেরকে এটা ডেভেলপ করে দেখাবো যে কীভাবে আমরা প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করতে পারি। কারণ এই সব ওয়ার্ডের বাইরে আর কিছু জানা লাগবে না, এগুলোই যথেষ্ট আপনার রাইটিং টাস্ক ওয়ানটা কমপ্লিট হওয়ার জন্য। আপনি টেবিল বলেন, পাই বলেন, বার বলেন, সব কিছুতেই সেম, এগুলোই লাগবে। ঠিক আছে? যেমন দেখেন, 1 নম্বর হলো গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। একটু সময় দিবেন, ঠান্ডা মাথায় দেখেন ভিডিওটা, একটু সময় নষ্ট হলেও আপনি দেখবেন যে এটাই কাজে লাগছে। ঠিক আছে? আপনি হাজার হাজার সলভ করেন, তার চেয়ে এই একটা ভিডিও দেখেন, তাহলেই হবে। এরপর দেখেন কম্পেয়ার টু, কোনো কিছু তুলনা করতে গেলে আমরা কম্পেয়ার টু বলবো। পিকড মানে কোনো কিছু একদম চূড়ায় উঠে গেছে বা সর্বোচ্চ উঠে গেছে, পিকড বলবো। তারপর অ্যাট অ্যাবাউট, কোনো কিছু আসলে কোনো নাম্বার দেওয়ার আগে আমি অ্যাট অ্যাবাউট বলতে পারি। কোনো কিছু একটা নাম্বার শো করবো, তার আগে অ্যাট অ্যাবাউট বলতে পারি, বা ডাটা। এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ, মনে করেন যে একটা জিনিস অনেক মানে দ্রুত বেড়ে গেছে বা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তখন আমি সিগনিফিক্যান্ট ইনক্রিজ এই সেন্টেন্সটা ব্যবহার করব, ফ্রেজটা। হোয়ার অ্যাজ, যেখানে তুলনা করতে যাব। লিস্ট পপুলার, যেটা আসলে কম পপুলার, মানে যেটার পপুলারিটি একটু কমে গেছে বা কম, সেটা আমি এই ওয়ার্ড ব্যবহার করতে পারি। ওভার দ্য গিভেন পিরিয়ড, সো উপরে একটা সময়কাল, নির্দিষ্ট একটা সময়কালের ভেতরে বা যেই ইয়েটা দেওয়া আছে, যেই পিরিয়ডকালটা দেওয়া আছে, সেটা বলতে গেলে আমি এটা বলতে পারি। রোজ মানে কি? উঠে গিয়েছিল। ঠিক আছে?
রোজ, রাইজ, রোজ, রাইজেন, এভাবে। রোজ মানে কি অতীতে বলতেছেন, এই অতীতের বা এই পাস্ট টেন্সটা লাগে। তারপরে দেখেন দ্য হাইয়েস্ট ফিগার, মানে সবচেয়ে বড় যেই বিষয়টা, সবচেয়ে বেশি আছে যেটা, সেটা। তারপরে হাউএভার, যাই হোক, এগুলো লিঙ্কিং ওয়ার্ডে যেটা, হাউএভার কিন্তু ইউজ করবেন। ফ্ল্যাকচুয়েটেড মানে কি কোনো ডাটা মনে করেন যে ওঠানামা করছে, ওই কমে গিয়েছে, বেড়ে গিয়েছে, ফ্ল্যাকচুয়েটেড, এই ওয়ার্ডটা আপনি অনেক জায়গায় পাবেন, ঠিক আছে, প্রত্যেকটা স্যাম্পল অ্যান্সারে পাবেন। মোর দেন, এটা তো বুঝতে পারছেন একটা তুলনা করতে। ডিউরিং হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, আপনি যে লিঙ্কিং ওয়ার্ড হাউএভার, ডিউরিং এগুলো ব্যবহার করতে পারেন। এরপর দেখেন রিমেইন স্টেবল মানে কি একই রকম ছিল, যেটা চেঞ্জ হয়নি। শার্পলি, তারপরে ইলাস্ট্রেট মানে যেন চিত্রায়িত করা, এই ওয়ার্ডটা আপনি মুখস্থ করে ফেলেন, ঠিক আছে, ইলাস্ট্রেটস। তো যারা রাইটিং টাস্ক 1 নিয়ে আসলে সমস্যায় আছেন, ভিডিওটা দেখেন, আর কখনোই রাইটিং টাস্ক 1-এর ভিডিও দেখা লাগবে না, বা আপনি মানে কোনো কিছু আপনি প্র্যাকটিসও করা লাগবে না। আপনি দেখেন আজকে, আমি যদি ক্লিয়ার করে না দিতে পারি তারপর আমাকে বললেন, ঠিক আছে। সো দেখেন, আমি আসলে প্রত্যেকটার মিনিং করলে অনেক বড় হয়ে যাবে। দেখেন দ্য লোয়েস্ট পয়েন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্সড, ওভারঅল, শো এ ফল, তারপর কি র্যাপিডলি মানে দ্রুত, ফ্রম টু এগুলো ব্যবহার করা লাগে, ফ্রম আর টু। তারপর এ নাম্বার অফ মানে অনেক কিছু বোঝাতে এ নাম্বার অফ ব্যবহার করতে পারি, অনেক সংখ্যা বোঝাতে। স্টেডিলি, তারপরে রিজড, তারপরে হচ্ছে কি মোস্ট পপুলারটা লাগে অনেক সময়। ডিক্লাইন মানে কি কমে যাওয়া। বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ডের শেষে। ডিফারেন্ট মানে কি ভিন্ন ভিন্ন জিনিস বোঝাতে গেলে ডিফারেন্ট লাগবে। ইনক্রিজ, লিভড অফ, তারপরে অ্যাপ্রক্সিমেটলি, এই কথাটা ইউজ করার চেষ্টা করবেন। অ্যাপ্রক্সিমেটলি মানে কি আনুমানিক, এটা ইউজ করার চেষ্টা করবেনই, ঠিক আছে। শোজ মানে দেখানো হচ্ছে। লিস্ট, আচ্ছা যেটা আসলে কম। তারপরে শো এ রাইজ থ্রু আউট দ্য পিরিয়ড, হোয়াইল, ইন কন্ট্রাস্ট মানে বিপরীত কিছু তুলে ধরতে গেলে ইন কন্ট্রাস্ট বলবেন। ড্রামাটিকলি, নাটকীয়ভাবে যদি মনে করেন কমে যায় বা বেড়ে যায়, ড্রামাটিকলি আপনি ইউজ করতে পারেন। লোয়েস্ট মানে সবচেয়ে কম। আফটার দ্যাট, এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, এটা ব্যবহার করবেন। অ্যাকাউন্টেড ফর, ইলাস্ট্রেটস, এইটা বারবার আসছে, এটাকে খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন, এই ওয়ার্ডটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। মোস্ট এবং পিক মানে সর্বোচ্চ, আর মোস্ট হচ্ছে সবচেয়ে। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমি কি করব, আমি আজকের এই চিত্রটা একটু দেখিয়ে দিব, ঠিক আছে। দেখেন মিউজিয়াম ভিজিটার্স নাম্বার, ভালো করে পড়বেন আপনি। দেখেন আমি একটু ক্লিয়ারলি বলি যে কিভাবে আসলে এটা লেখা উচিত। আপনি আগে কি করবেন, প্রশ্নটা ভালো করে বুঝবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে কোনো আইডিয়ার দরকার নেই, কারণ এখানে যা দেখতে পাচ্ছেন সেটাই আপনাকে বর্ণনা করতে হবে। রাইটিং টাস্ক 1-এ কোনো আইডিয়ার কিচ্ছু নেই, আপনি চোখে যা দেখতে পাচ্ছেন সেটাই আপনি বর্ণনা করবেন, দ্যাটস ইট। তো দেখেন প্রথমে আপনাকে বলে দিচ্ছে দ্য বার চার্ট, এই বার চার্টটা কি শোজ মানে দেখাচ্ছে দ্য নাম্বার অফ ভিজিটর্স টু 3 লন্ডন মিউজিয়াম বিটুইন 2007 অ্যান্ড 2012। তাহলে 3টা লন্ডনের মিউজিয়াম দেখাচ্ছে, জাদুঘর দেখাচ্ছে কত সাল থেকে, 7 সাল থেকে 12 সাল পর্যন্ত। ওকে, তাহলে রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, আমাকে কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে। আমি সর্বোচ্চ 200-250 লিখতে পারি, সমস্যা নাই, কিন্তু কমপক্ষে আমাকে 150 ওয়ার্ড লিখতে হবে। তো এখানে আমার সময় নেওয়া উচিত 20 মিনিট, তাই না। এখন দেখেন মিউজিয়াম ভিজিটার্স এত দেখেন, ভালো করে একটু খেয়াল করেন, যদি একটু অবজার্ভ করেন, এই যে ইয়েলো কালার যেগুলো আছে ন্যাশনাল গ্যালারি, তারপরে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম পিঙ্ক কালারে আছে, অ্যান্ড ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে গ্রিন কালারে আছে। তাহলে দেখতে পাচ্ছেন 7 সাল থেকে আপনি দেখেন ভালো করে, সব কিছু একদম নিচে থেকে দেখা শুরু করবেন বা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, এখান থেকে না, গোড়া থেকে। তাহলে 7 সালে কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে অবজার্ভ করেন, যে ব্রিটিশ মিউজিয়াম, এবং দেখেন সবচেয়ে বেশি কি ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়াম সবচেয়ে বেশি, এবং এই দেখে 0, 5, 10, 15 এগুলো কি মিলিয়নে আছে। তাহলে অ্যানুয়াল মানে বার্ষিক যে ভিজিটর আছে এগুলো মিলিয়নে আছে, মিলিয়নস। আর ভিজিটর নাম্বার 7 থেকে 12 এখানে আছে সাল, আর এখানে হলো কত ভিজিটর। তাহলে সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখেছি যে 12 সালে ন্যাশনাল গ্যালারিতে, আর সবচেয়ে কম কি 2007 সাল ন্যাশনাল গ্যালারি, তাই না। এই যে সবচেয়ে বেশি সবচেয়ে কম, এই সব তথ্য ভালো করে দেখবেন। মাঝের তথ্যগুলো এত গুরুত্বপূর্ণ না, এগুলো বর্ণনা করতে হয় না বেশি একটা, আপনি প্রথমটা শেষটা ভালো করে ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা পদে পদে তথ্য দিচ্ছি, এগুলো নোট করে রাখতে পারেন, ঠিক আছে। এখন দেখেন অ্যান্সারটা আমরা কিভাবে দিব, এইটাকেই আমরা প্যারাফ্রেজ করব, ঠিক আছে। এই যে কথাটা আছে না, এইটাকেই আমরা ঘুরিয়ে বলবো। তো এক সেন্টেন্সে আমি ইন্ট্রোডাকশনটা শেষ করে ফেলবো, ঠিক আছে, একটাই সেন্টেন্স লিখব। যেমন আমি কি বলতে পারি, দ্য বার চার্ট কম্পেয়ার্স, তুলনা করা হচ্ছে, দ্য ইয়ারলি, বা আপনি এখানে কম্পেয়ার্স বা আপনি এই কথাটা এই ওয়ার্ডটা দিতে পারেন। আমি তো কম্পেয়ার্স দিতে বলছি, অথবা আপনি ইলাস্ট্রেট এই ওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে।
চিত্রায়িত করেছে, যেটা চিত্রায়িত করেছে সেটাই আপনি এখানে দিয়ে দেন। কম্পেয়ার্সও বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস কি দ্য ইয়ারলি নাম্বার অফ ভিজিটর থ্রি ডিফারেন্ট। এখন দেখেন এখানে বলছে যে 3 লন্ডন মিউজিয়াম, তো তিনটা যেহেতু তার মানে ডিফারেন্ট আমরা তিনটা আলাদা আলাদা দেখতে পাচ্ছি না, এই জন্য আমি ডিফারেন্ট ওয়ার্ডটা ইউজ করেছি। তাহলে যেই ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ আমি একটু দাগিয়ে দিই, যে দ্য নাম্বার ইয়ারলি নাম্বার অফ, এই নাম্বার অফ মানে কি একাধিক, ঠিক আছে। আমি এইগুলো কিন্তু আপনাদেরকে বলেছি যে নাম্বার অফ ব্যবহার করার জন্য, ঠিক আছে। আমি অলরেডি ইলাস্ট্রেট ব্যবহার করে ফেলেছি। তারপরে হচ্ছে নাম্বার অফ, এগুলো ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনার ডিফারেন্ট কথাটা ইউজ করেছি, তাই না। এইগুলো কিন্তু আপনার মাথায় থাকতে হবে, ঠিক আছে, এগুলো মাথায় থাকতে হবে আপনার। তাহলে আমি বলেছি কি দ্য বার চার্ট ইলাস্ট্রেট দ্য ইয়ারলি নাম্বার অফ ভিজিটর ইন 3 ডিফারেন্ট মিউজিয়ামস ফ্রম কত থেকে 2007 থেকে 60 টু আপনার হচ্ছে 12, ঠিক আছে, এ পর্যন্ত আছে। তাহলে এই যেই কথাটা, এখন আমাকে বলেন যে আপনি যে ইন্ট্রোডাকশন লিখলেন, এমন কোনো তথ্য আছে যেটা আপনাকে নিজে থেকে বানিয়ে লিখতে হয়েছে? নিজে থেকে কিছু বানাইনি, এই 3টাকে আমরা অঙ্কে লিখেছি, আর যেহেতু এখানে একাধিক, 3টা আলাদা আলাদা, এই জন্য আমরা ডিফারেন্ট লিখেছি, ঠিক আছে। আর ইলাস্ট্রেট এই কথাটা তো আপনি মুখস্থ লিখতেই পারেন, ঠিক আছে। তো এই কথাগুলোই আমরা আসলে কি করলাম, এইখানে লিখে দিলাম, ওকে। এরপরে দেখেন যে আমি ওভারভিউ লিখব। ওভারভিউ হচ্ছে এমন একটা তথ্য দিবেন বা এমন 2টা তথ্য দিবেন যেটা কিনা আপনি ওভারভিউতে দিতে পারেন। তাহলে আমরা ওভারভিউ দিব কেন, আমি ইন্ট্রোডাকশনের পরে ওভারভিউ দিব। ওভারভিউ মানে কি, সম্পূরক একটা ধারণা দিবেন যে আপনি এক কথায় বা 2 কথায় কীভাবে এই চিত্রটাকে বর্ণনা করছেন। তাহলে আপনি প্রধান যেই ট্রেন্ড বা প্রধান কোনো চেঞ্জ, পরিবর্তন, এগুলোই তুলে ধরবেন হচ্ছে ওভারভিউতে। এটা একটা বা 2টা সেন্টেন্স আপনি লিখতে পারেন, আমি বলবো 2টা সেন্টেন্সে লেখেন, অনেক সময় একটা সেন্টেন্সও লেখা যায়, কিন্তু আপনি ভালো একটা তথ্য দেন, ঠিক আছে। যেমন ওভারঅল দিয়ে আপনি শুরু করবেন, ওভারঅল। তাহলে এই কথাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এগুলো কিন্তু বারবারই আপনি মনে রাখবেন যে ওভারভিউতে আপনি ওভারঅল বা এই কথাটা ইউজ করবেন, ঠিক আছে। ওভারঅল আমি কিন্তু এখানে দেখিয়েছিলাম, এই যে ওভারঅল। তাহলে এই কথাটা আপনি ইউজ করে ফেললেন ওয়ার্ডটা। তাহলে ওভারঅল দ্য পিক, এই পিক ওয়ার্ডটা কিন্তু আমরা শিখেছি অলরেডি, আমি বলেছিলাম পিক, এই যে দেখেন পিক। আমি বোঝাচ্ছি বিষয়টা, দেখেন মানে আমি এই ওয়ার্ডগুলো দেখাচ্ছি কেন বারবার, কারণ এইগুলো দিয়েই আমি কিন্তু বর্ণনা করেছি, এই জন্য বারবার দেখাচ্ছি। দেখেন ওভারঅল দ্য পিক অফ ভিজিটর্স নাম্বার ওয়াজ ইন 2012। তাহলে পিক সর্বোচ্চ কী ছিল, আমি একটু আগে বলেছিলাম যে 2012 সালে সর্বোচ্চ ছিল, তাহলে এটা আপনি বলতে পারেন। তাহলে সর্বোচ্চ একটা তথ্য আপনি দিয়ে দিলেন। আরও একটা তথ্য আপনি দেন, সেটা কি হোয়াইল, এই হোয়াইল কথাটাও কিন্তু আমরা ইউজ করেছি। দ্য লোয়েস্ট, এই যে লোয়েস্ট, এই যে লোয়েস্ট, এই কথাগুলো ইউজ করবেন, ঠিক আছে। ওয়াইল দ্য লোয়েস্ট পয়েন্ট ওয়াজ 2009 থেকে 10, তো 9 এবং 10-এ কী ছিল সবচেয়ে কম। আচ্ছা এটা হলো আপনার এই ব্রিটিশ মিউজিয়ামটা সবচেয়ে কম ছিল, আমি 7 সালে বলেছিলাম কম, আসলে এর চেয়ে কম দেখেন, এই যে দেখেন সোজা করে যদি আমি দেখি যে 2009 সালে কিন্তু কম, ঠিক আছে। 8-9 আপনি বলতে পারেন, এখন 10 বলবেন কি না, এটা 10 না বলে আপনি 8-9 বলতে পারেন, ঠিক আছে। 8 বা 9, 9, ঠিক আছে। তো যেটা আপনি যেটা চোখে দেখতে পাচ্ছেন সেটাই লিখবেন, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নেই। এখন সবচেয়ে কম কি, সবচেয়ে হাইয়েস্ট কি, এটাই আমি ওভারঅলে দেখাতে পারি, ঠিক আছে। তাহলে কি, আমি ইন্ট্রোডাকশন এক সেন্টেন্সে লিখলাম, এটা হলো প্যারাফ্রেজ করে লিখলাম যেই কথাটা এইখানে দেওয়া আছে, আর এইখানে কি লিখলাম, এইখানে এমন একটা তথ্য দিলাম যেটা হলো সবচেয়ে বেশি কি, সবচেয়ে কম কি। চাইলে আপনি আরও একটা তথ্য দিতে পারেন, ওকে। এরপরে দেখেন আপনি বডি প্যারা 1-এ আসেন, একদম ইজি কিন্তু, রাইটিং টাস্ক 1 আহামরি কিছু কঠিন কিছু না, নিয়ম কিন্তু একদম সহজ। এখন আপনি বডি প্যারা 1-এ কী করবেন, এটা যেহেতু 3টা জিনিস আছে, আমি দেখেন আমি কিভাবে করি, যে ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়াম ওয়াজ দ্য মোস্ট পপুলার 2007 to 2009। তাহলে এই কথাটা আমি বডি প্যারা 1-এ লিখলাম। তাহলে দেখেন ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়ামটা কি মোস্ট পপুলার ছিল কিনা, যে মোস্ট পপুলারটা আমরা কিন্তু এখানে ইউজ করার চেষ্টা, যে হোয়াইল একটু আগে বলেছিলাম, তারপরে হচ্ছে আপনার এই যে মোস্ট পপুলার, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে, হাউএভার এইগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে।
ওকে, তাহলে দেখেন এখানে আমরা কি বলতেছি যে ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়াম ওয়াজ দ্য মোস্ট পপুলার 2007 to 2009। তো 7 to 9 যদি আপনি দেখেন ভিক্টোরিয়া মিউজিয়ামটায় যে পিঙ্ক কালার যেটা আছে সবচেয়ে পপুলার ছিল, ঠিক আছে। 2000 কত 2007 to 2009, 7 এবং 9 এর ভেতরে কিন্তু সবচেয়ে বেশি পপুলার ছিল, তাই না? এই যে একটা, দুইটা, তিনটা, এভাবে সবচেয়ে পপুলার ছিল আমি বলতে পারি। আচ্ছা, এরপর দেখেন ডিউরিং 2007 to 2008 অ্যানুয়াল নাম্বার ভিজিটর রিমেইন কনস্ট্যান্ট অ্যাবাউট 14 মিলিয়ন। এখানে দেখেন বডি প্যারা ওয়ানে কিন্তু আমরা কি ইউজ করতেছি, বডি প্যারা ওয়ানে কিন্তু আমরা ডাটাগুলো বিশ্লেষণ করতেছি। এখানে আপনি ডাটার তথ্যগুলো দিবেন। এই যে অ্যাবাউট, অ্যাট অ্যাবাউট আমি বলেছিলাম যে অ্যাট অ্যাবাউট বলে আপনি কি বলতে পারেন, একটা নাম্বারের কথা বলতে পারেন। তাহলে এই অ্যাট অ্যাবাউট আপনি ইউজ করবেন কোনো একটা নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে দেখেন অ্যাট অ্যাবাউট, অ্যাট অ্যাবাউটের পরে আমরা কি ব্যবহার করছি দেখেন তো, এই যে 14 মিলিয়ন পিপল পার ইয়ার। এই কথাটা একটু দেখেন যে ডিউরিং, এই যে ডিউরিং কথাটা আমরা ইউজ করেছি। ডিউরিং 2007 থেকে 8-এ যদি দেখেন 2007 এই যে এবং 8 ভালো করে অবজার্ভ করেন, ঠিক আছে। এখানে কি হচ্ছে অ্যানুয়াল নাম্বার অফ ভিজিটর রিমেইন কত ছিল, এই যে 15-এর একটু আগে যেহেতু থেমে গেছে এই জন্য এখানে কিন্তু 14 লেখা নেই। তারপরে ওটা আপনাকে ধরে নিতে হবে যে এটা 14, ঠিক আছে। এখানে আসলে বলে দিবে না, আপনার একটা আইডিয়া ব্যবহার করতে হবে। যদি আর একটু কম থাকতো আমি 13 বলতাম, আর যদি এখানে 13ও বলেন তারা কেটে দিবে না, ঠিক আছে। এটা কেটে দিবে না, বাট হচ্ছে আপনার একটা আইডিয়া তো ভালো করে দেওয়া উচিত যে এখানে যেহেতু 15 একটু কমে গেছে তাহলে 14, 13 এরকম হতে পারে, তাই না। তো আপনি এখানে 14 বললেন, ওকে। তাহলে 14 মিলিয়ন পিপল ভিজিট করছে এবং এগুলো কি রিমেইন কনস্ট্যান্ট, মানে একই রকম ছিল। রিমেইন কনস্ট্যান্ট মানে কি, এই ওয়ার্ডটা আমি ব্যবহার করেছি কেন, কারণ হচ্ছে এটার কোনো তারতম্য নেই, রিমেইন কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে ওঠানামা নেই। তাহলে আপনি এটা বলতেই পারেন যে রিমেইন্ড, যে রিমেইন্ড স্টেবল বলতে পারেন, কনস্ট্যান্ট বলতে পারেন, ওকে। এরপরে দেখেন যে হাউএভার, এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলাম, হাউএভার দ্য ফিগার স্টার্টেড টু ডিক্লাইন, এই যে ডিক্লাইন র্যাপিডলি, দেখেন ডিক্লাইন মানে কি পড়ে যাচ্ছে, তাহলে 2009 সালে কিন্তু পড়ে যাচ্ছে, একটু কমে গেছে। অ্যান্ড রিচড ইট লোয়েস্ট পয়েন্ট 8 মিলিয়ন ইন কত 2010-এ কিন্তু 8 মিলিয়নে পৌঁছে গেছে। 2010-এ এটা আমরা 5 থেকে আমরা 8 ধরে নিচ্ছি, আপনি 6ও বলতে পারেন, ঠিক আছে। 6 মিলিয়ন আমরা বলে দিচ্ছি এখানে, ঠিক আছে, 6 মিলিয়ন বলতে পারি। এখানে আমরা 2000 যদি 10-এর কথা বলি, আমরা 10-এ কিন্তু 5 আর একটু 6 বলতে পারি আমরা, ঠিক আছে। তো 6 মিলিয়ন ড্রপ করে গেছে, লোয়েস্ট পয়েন্টে গেছে। দেখেন লোয়েস্ট পয়েন্ট, ডিক্লাইন র্যাপিডলি, রিচড, এইগুলো কিন্তু আমি আপনাদেরকে অলরেডি শিখিয়ে এনেছি, ঠিক আছে। এই যে এখানে আপনি দেখেন যে ডিউরিং কথাটা ইউজ করেছি আমরা, তারপরে লোয়েস্ট পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার র্যাপিডলি, ঠিক আছে, ডিক্লাইন, এইগুলো কিন্তু আমরা ইউজ করে ফেলছি অলরেডি। তো এইগুলো মাথায় থাকলে কিন্তু হবে, এগুলো দিয়েই আসলে আপনি যে কোনো রাইটিং টাস্ক 1 কিন্তু ডিসক্রাইব করতে পারেন। সো পদে পদে এই ভাষাগুলো যখন ব্যবহার করবেন এক্সামিনার আসলে অবাক হয়ে যাবে যে না, এই ব্যক্তি খুব সুন্দরভাবে এই রাইটিং টাস্ক 1টা ডিসক্রাইব করেছে। তো আপনারা কি করবেন, এটা ভালো করে অবজার্ভ করবেন, 5 মিনিট ধরে লক্ষ্য করবেন যখন আপনি লিখবেন। আসলে একটা দুইটা হেরফের হলে কোনো সমস্যা নেই, কারণ দেখেন এখানে অনেক গ্যাপ দিয়ে রাখছে, তো আর তারা কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বলেও নি। এই জন্য আপনি একটা আইডিয়া করে বলবেন যে এটা 8 না 6, এটা আপনি নিজে ভালো বুঝে নেবেন। এটা 14 দিবেন না 13 দিবেন, এটা আপনি বুঝে নেবেন, কারণ একটু আগেই তো 15 আছে। তো একটা আইডিয়া করে লিখবেন। তো আমি তাড়াহুড়ো করে লিখেছি, প্রথমে আসলে 8 লিখেছি, বাট এখানে দেখলাম যে আসলে 6 দিলেই বেটার হচ্ছে। তাহলে এইভাবে একটা আইডিয়া করে লিখবেন, তারপরে ভুল নেই, বুঝছেন, ভুলের এখানে ভুল ধরবে না তারা, এটা ধরে নেবে তারা জাস্ট দেখতে চাচ্ছে আপনি কীভাবে ডিসক্রাইব করছেন, কারণ চিত্র তো এখানে দেওয়াই আছে, কিন্তু অ্যাকুরেট একটা ইনফরমেশন দিলে ভালো হয়। তারপরে দেখেন বিকামিং দ্য লিস্ট পপুলারটা আমরা শিখেছি অলরেডি। মিউজিয়াম ফর দ্য রেস্ট অফ দ্য পিরিয়ড। আফটার দ্যাট একটা কি লিঙ্কিং ওয়ার্ড, দ্য নাম্বার অফ ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়ামস ভিজিটর গ্র্যাজুয়ালি। দেখেন গ্র্যাজুয়ালি কথাটাকে মানে ধীরে ধীরে, তাই না, হঠাৎ করে হয়নি কিন্তু গ্র্যাজুয়ালি হচ্ছে। তাহলে গ্র্যাজুয়ালি রোজ আপ, রোজ মানে কি উঠে গিয়েছিল, আপ টু 10 মিলিয়ন ভিজিটর উইদিন 2 ইয়ার্স। তাহলে আপনি যদি দেখেন যে এগুলো কি হচ্ছে লিস্ট পপুলার মিউজিয়াম হয়ে যাচ্ছে,
অ্যান্ড আফটার দ্যাট নাম্বার অফ ভিক্টোরিয়ান মিউজিয়াম কী হচ্ছে, ভিজিটররা গ্র্যাজুয়ালি আপ হচ্ছে 10 মিলিয়নে 2 বছরের মাথায়। 10 বছর, এই যে 11, 12, তাহলে এই 2 বছরে কিন্তু এই যে একটু বেড়ে গেছে, এই যে একটু বেড়ে গেছে, তো বেড়ে কত হয়েছে, প্রায় 10 মিলিয়নে পৌঁছে গেছে, তাই না? 10 মিলিয়নের একদম বরাবর। তাহলে আপনি এখানে লিখে দিবেন যে 2 বছরের মাথায় এটা 10 মিলিয়ন ভিজিটরে পৌঁছে গেছে। তাহলে আমি কি করলাম, বডি প্যারা 1-এ এই কাজটা করলাম যে আমি শুধুমাত্র ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামটাকে নিয়েই বর্ণনা করলাম। এখন আমি কি এটাই করব? না, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি প্রথমে ব্রিটিশ মিউজিয়াম নিয়েও করতে পারতেন, অথবা শুধু ন্যাশনাল গ্যালারি নিয়ে করতে পারতেন। কারণ বডি প্যারা 1-এ আসলে 3টার ভেতরে একটা নিয়ে 3 ভাগের 1 অংশ আপনি ডিসক্রাইব করবেন ভালো করে, যে কোনো একটা নিয়ে, 2টা 3টা না। কিন্তু বডি প্যারা 2-তে আপনি বাকি 2টা নিয়ে আলোচনা করতে পারেন। এখন আপনি ন্যাশনাল গ্যালারি এবং ব্রিটিশ মিউজিয়াম নিয়ে আলোচনা করেন বডি প্যারা 2-তে। তো ব্রিটিশ মিউজিয়াম ওয়াজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার ইন 2007। তাহলে আমরা এখন বলতেছি ব্রিটিশ মিউজিয়ামটা সেকেন্ড মোস্ট পপুলারে ছিল, যেটা 2007 সালে। ঠিক আছে, 7 সালের বেলায়, মানে শুরুর কথা বলছি। তাহলে 7 সালে সবচেয়ে সেকেন্ড মোস্ট পপুলার ছিল। 7 সালে হলো সর্বোচ্চ ছিল ভিক্টোরিয়া, এই জন্য আমরা ভিক্টোরিয়া দিয়ে শুরু করেছি। তো 7 সালে সেকেন্ড মোস্ট যেটা আছে ব্রিটিশ মিউজিয়াম, এটা যার পরিমাণ কত ছিল একটু বলে দিবেন। বিইং দ্য আউটরেস ভিক্টোরিয়া, আচ্ছা একটু বলে দিলেও হতো, না বললেও সমস্যা নেই। নেভারথলেস ইটস নাম্বার অফ এক্সপিরিয়েন্স শার্প ফল, এটা ফল করেছে 2008 সালে এবং রিমেইন আনচেঞ্জড ফলোয়িং ইয়ার। এবং এটা কি হয়েছে, এটা 8 সালে কি হয়েছে, ফল করে গেছে, একটু কমে গিয়েছে। ঠিক আছে, তো কমে কতই দাঁড়িয়েছে সেটাও আপনি বলে দিতে পারেন যে অ্যাট অ্যাবাউট 6 মিলিয়ন। তাহলে আপনি 11 মিলিয়ন থেকে 6 মিলিয়নে চলে গেছে এটাও বলতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আমি একটু ইয়ে করব, আর বেশি আপনি যদি একটু ডিসক্রাইব করতে চান করতে পারেন, সমস্যা নেই। কারণ আপনাকে কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে, এর চেয়ে বেশি আপনি লিখতেই পারেন। দেন দ্য ফিগার স্টার্টেড টু ইনক্রিজ, এরপর আবার এটা ইনক্রিজ হতে শুরু করেছে। ইট রিচড পিক অ্যাপ্রক্সিমেটলি কত, 14 মিলিয়ন চলে গেছে 2012 সালে। ঠিক আছে, এবং এটা এই যে অ্যাপ্রক্সিমেটলি কথাটা কিন্তু আমরা ইউজ করেছি, এটা করবেন। আমি এটাই দেখাতে চাচ্ছি, আমি আসলে অত ইয়ে করছি না, বাট আপনি এই ওয়ার্ডগুলো যখন তারা দেখবে তারা কিন্তু আপনাকে নাম্বারটা বাড়িয়ে দিবে। সো এটা পৌঁছে গেছে, রিচড, পিক, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা শিখেছি অলরেডি। 14 মিলিয়ন ভিজিটরে পৌঁছে গেছে 2012 সালে। 12 সালে দেখেন এটা প্রায় 15, এই যে 14 মিলিয়ন আমি বলতেই পারি। ঠিক আছে, তো ব্রিটিশ মিউজিয়াম, এর সাথে সাথে আপনি ন্যাশনাল গ্যালারিটা বলতে পারেন। এখন আপনি বেশি কিন্তু বললাম আমরা, 9, 10 এগুলো কিন্তু আমরা স্কিপ করে গেলাম, তাই না? তো এখানে সব কিছু যে বলতে হবে এমন কিছু কথা নেই। তো আপনি এর সঙ্গে সঙ্গে বলতে পারেন যে, একসঙ্গেও বলতে পারতেন যে ব্রিটিশ মিউজিয়াম অ্যান্ড ন্যাশনাল গ্যালারির ইয়েটা বলতে পারতেন, অবস্থানগুলো বলতে পারতেন। এটা 7 সালে এত ছিল এবং 12 সালে গিয়ে 2টার অবস্থান কত ছিল, অর্থাৎ বেড়ে গিয়েছিল, এটা বলতে পারেন। মাঝের কথাগুলো বাদ দিতে পারতেন, সমস্যা নেই, এভাবেও বলতে পারতেন। ঠিক আছে, ওকে। তাহলে আমি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আমার আজকে মেইন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এই ওয়ার্ডগুলো শেখানো। এই ওয়ার্ডগুলো আপনারা নোট করে নেন, আমি একটু স্ক্রিনশট নিতে বলবো। হ্যাঁ, 16 পর্যন্ত নিয়ে নেন, আর একটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে নেন, অ্যান্ড আর একটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে নেন। এই তো, এই ওয়ার্ডগুলো আপনি যখন নোট করে লিখবেন, যে কোনো বিষয় একটু ভালো করে অবজার্ভ করবেন, ওইগুলো দেখবেন এবং ওই কথাগুলোর মিনিং হিসেবে আপনি ব্যবহার করার চেষ্টা করেন, আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবং ভালো একটা স্কোর আপনি তুলতে পারবেন আশা করি। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা যুক্ত ছিলেন আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে এটা ডিসক্রাইব করব। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো ক্লাস ইয়ে থাকে, আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে কোন টপিকের উপর ক্লাস নিব সেটা আপনি আমাকে একটু সাজেস্ট করেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।